অনেক সময় অফিস আদালতে বিভিন্ন ব্যক্তিবর্গ এসে খাস জমি চায় যে আমাকে খাস জমি দিন, এটি খাস জমি। আসলে কোনগুলো খাস জমি, কোন জমিগুলো খাস জমি হিসাবে বন্দোবস্ত দেওয়া যাবে, কোনগুলো খাস জমি হিসাবে বন্দোবস্ত দেওয়া যাবে না, এই বিষয়ে জানতে আমাকে আপনাকে প্রথমেই জানতে হবে ভূমি অফিসের প্রাণ যে রেজিস্টারগুলো, সেই রেজিস্টারের মধ্যে একটি রেজিস্টার 8। যে রেজিস্টার 8-এ ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন একটি জেলার বা উপজেলা ভিত্তিক খাস জমির সকল তথ্য লিপিবদ্ধ থাকে। তো প্রথমেই আমি একটি রেজিস্টার 8-এর একটি অংশ দেখাই। রেজিস্টার 8-এ 4টি পার্ট থাকে। দেখুন, আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এই পার্টের প্রথম পার্টেই থাকে জনসাধারণের ব্যবহার্য বন্দোবস্ত গ্রহণযোগ্য না বা প্রদানযোগ্য না। তো এখানে জনসাধারণের ব্যবহার্য বলতে একটি আমি ইতিপূর্বে একটি ভিডিও করেছিলাম রেজিস্টার 1 খতিয়ানের বিষয়ে, খতিয়ানটি রেজিস্টার 1। তো সেই বিষয়ে ইতিপূর্বে আলোচনা করেছিলাম। তো সেই রেজিস্টার 1-এ যেটি 1 নং খতিয়ানে যে সকল ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন 1 নং খতিয়ানে যে সকল জমি থাকে, যেসব জমি থাকে, সেই জমিগুলোর মধ্যেই এই অংশ হিসাবেই ভাগ করে পার্ট 1, পার্ট 2, পার্ট 3-র কিছু জমি এবং পার্ট 4-এর একটি অংশ থাকে। তো সেই অংশগুলো এন্ট্রি দেওয়া হয়। তো এখন পার্ট 1-এ জনসাধারণের ব্যবহার্য দেখুন, আমি আরেকটি আপনাদের মাঝে উপস্থাপন করছি আরেকটি রেজিস্টার, একই রেজিস্টারের আরেকটি অংশ। পার্ট 1-এ দেখুন লেখা আছে যে জনসাধারণের ব্যবহার্য, যেগুলো কাঁচা রাস্তা, নদী, খাল, বিল, এগুলো কিন্তু জনসাধারণের ব্যবহার্য। তো সেই জমিগুলো কিন্তু কখনোই বন্দোবস্তযোগ্য না। কিন্তু একটি মানুষের বাড়ির সামনে দেখা যাচ্ছে যে ডাঙা হিসাবে ব্যবহার হচ্ছে, সে মনে করে যে এই জমিটা মনে হয় বন্দোবস্ত দেওয়া যাবে। আসলে প্রথমেই আপনাকে খেয়াল করতে হবে এটি জমির শ্রেণী কি। শ্রেণী যদি জনসাধারণের ব্যবহার্য হয়ে থাকে, যেই শ্রেণীগুলো, তো সেই সকল শ্রেণী জমি কখনোই বন্দোবস্তযোগ্য না। সেগুলো রেজিস্টার 8-এর পার্ট 1-এ লিপিবদ্ধ হবে। আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে লিপিবদ্ধ হবে। রেজিস্টার 8-এর পার্ট 2 অর্থাৎ অংশ 2 কি, যেগুলো বন্দোবস্ত পাবলিক চাই, যেই জমিগুলো বা বিভিন্ন সংস্থা বা অনেক প্রত্যাশী সংস্থা বন্দোবস্ত চাই, সেই জমিগুলোই হচ্ছে পার্ট 2। তো পার্ট 2-তে জেনারেলি ভূমিহীনদেরই বন্দোবস্ত দেওয়া হয়। তো পার্ট 2-তে বন্দোবস্ত জমির মধ্যে আমি পার্ট 2-র আরেকটি অংশ দেখাই। পার্ট 2-তে যে অংশগুলো থাকে, তো সেইগুলো যেগুলো আমরা বন্দোবস্ত দিয়ে থাকি, দেখুন আমি দেখাচ্ছি যে এই যে যেমন ডাঙ্গা ছেড়িনি, ধানি ছেড়িনি, এগুলো বন্দোবস্ত দিয়েছি এবং সেই বন্দোবস্ত দেওয়া হয়েছে কত নং কেচে, কত অর্থ বছরে, সবই কিন্তু দেখেন লেখা আছে। রেজিস্টার 8-এ একইভাবে সকল তথ্য লিপিবদ্ধ থাকে। এই রেজিস্টার 8 দেখেই আবার যত নম্বর কেচে বন্দোবস্ত দেওয়া হয়েছে ঠিক সেই রেজিস্টারেই গিয়ে আমরা দেখতে পারি যে বন্দোবস্ত কাকে দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে। তো এই রেজিস্টার 12 যেটা বন্দোবস্ত দেওয়া হয়, বন্দোবস্ত দেওয়া হয়ে গেলে সেটা রেজিস্টার 12-এ লিপিবদ্ধ হয়। সেই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখন দেখুন, তাহলে একটি জমির যত জমি ভূমি মন্ত্রণালয়ে থাকুক সেগুলো পার্ট বাই পার্ট লিপিবদ্ধ করা হয়। পার্ট 1-এ, পার্ট 2-তে এইভাবে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ জনসাধারণের যেটা ব্যবহার্য সেটা আমরা লিখব পার্ট 1-এ, অর্থাৎ বন্দোবস্তযোগ্য না। আর যেটা পার্ট 2 সেটা আমরা বন্দোবস্তযোগ্য হিসাবে পার্ট 2-তে লিপিবদ্ধ করব। এবার আসি যে পার্ট 3, অর্থাৎ যে জমিগুলো সরকার অধিগ্রহণ করে, পাবলিকের জমিও হতে পারে বা বিভিন্ন অন্য কোনো সংস্থা, অন্য কোনো মন্ত্রণালয়ের জমিও হতে পারে, যেগুলো অধিগ্রহণ করা হয়, সেইগুলো আমরা পার্ট 3-তে লিখব। পার্ট 4-এ কি লিখব? পার্ট 4-এ শিকস্তি বা পয়স্তি, অর্থাৎ আপনার জমি শিকস্তি হয়েছে। শিকস্তি বলতে কি বোঝায়? আপনার জমি শেষ, ভেঙে চলে গেছে নদীতে। পয়স্তি বলতে কি বোঝায়? জমি পাওয়া গেছে, অর্থাৎ আপনার জমি যেটা নদী থেকে জেগে উঠেছে সেটা হচ্ছে পয়স্তি জমি। শিকস্তি পয়স্তির বিষয়ে পরবর্তীতে একটি আলোচনা করব ইনশাল্লাহ। তো এ বিষয়ে এসএনটি অ্যাক্ট 1950-এ এবং ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল 1990-এ অনেক আলোচনা রয়েছে। তো
এই বিষয়ে পরবর্তীতে আলোচনা করব। এখন রেজিস্টার 8-এ যেই পার্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। একজন ব্যক্তি যখন খাস জমি বন্দোবস্ত চাইতে আসে তখন তার আগে জানতে হবে শ্রেণী কি, বন্দোবস্ত দেওয়া যাবে কিনা, এবং এটি ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন খাস খতিয়ান অর্থাৎ 1 নং খতিয়ানে আছে কিনা। অর্থাৎ বন্দোবস্ত দিতে গেলে আপনাকে জানতে হবে এটি শ্রেণী কি এবং সেটি কোন খতিয়ানের জমি। যদি জেলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক এর নামীয় হয়ে থাকে তাহলে এটি বন্দোবস্ত যোগ্য হবে, যদি শ্রেণী হয় এই বন্দোবস্ত যোগ্যর মধ্যে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।